টি-20 ওয়ার্ল্ড কাপে কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী সেটা আমি পরে বলছি ভিডিওর পরে। আগে বলি বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সে বলেছেন বিশ্বকাপ জয়ের ব্যাপারে এবং বিশেষ করে উইকেট নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। রিশাদ হোসেন বলেছেন যে নামের পাশে অনেকগুলো উইকেট দেখতে চাই, অলরাউন্ডার হিসেবে অনেক দূর এগিয়ে যেতে চাই। বিশ্বকাপ সবার জন্য সারা জীবনের স্বপ্ন, বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে, আগের থেকে ভিন্ন ফলাফল হবে আশা করি। নামের পেছনে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী এটা দেখতে চাই। যেহেতু মূলত আমি বোলার, অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই বলেছেন রিশাদ হোসেন। এছাড়া বলেছেন উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, বড় মঞ্চে কীভাবে পারফর্ম করা যায় এইসব নিয়ে বলেছেন। উনি বলেছেন বিশ্ব মঞ্চে যত ঠান্ডা থাকা যায় তত পারফর্ম করা যায়। মানে পাকিস্তানের সাবেক কিংবদন্তি মুস্তাক আহমেদ তাই বলেছে আর কি। রিশাদ হোসেন সর্বোচ্চ উইকেট নিতে পারবে নাকি জানি না, বাট উইকেট নিতে পারে। ভালো একজন বোলার কিন্তু বাংলাদেশের লেগ স্পিনার। তবে বড় টিমের বিরুদ্ধে বা বড় কোনো প্লেয়ারের বিরুদ্ধে কেমন বল করবে সেটা নিয়ে একটা সংশয় থাকছে। তবে ভালো করতেই পারে, বলা যায় না, ভালো হয়তো করেও দিতে পারে। আর এইদিকে জ্যাসন হোল্ডার কিন্তু বিশ্বকাপ খেলতে পারবে না। বিশ্বকাপের স্কোয়াডে ছিল, বাট স্কোয়াডে পরিবর্তন করে তার পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নেওয়া হয়েছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চোটের জন্য এই জ্যাসন হোল্ডার, সেটা সূত্র মারফত জানা যাচ্ছে। আর মিচেল স্টার্ক আরও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মানে আইপিএল হোক বা ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলবে, টেস্ট খেলবে, আর টি-20তে হয়তো খেলতে পারে। এই জন্য ওয়ানডে থেকে অবসর নিয়েছে। অনেকে টি-20 ক্রিকেট ছেড়ে দেয়, টি-20 ক্রিকেট খেলতে চায় মিচেল স্টার্ক বলেছেন, আমি দীর্ঘদিন আইপিএল খেলার সুযোগ পাইনি, এবার কেকেআর আমার ওপর ভরসা রেখেছে, তাই অনেক বছর পর আইপিএলে ফিরেছি। তবে প্রতিযোগিতার সবথেকে দামি ক্রিকেটার নির্বাচিত হওয়ার জন্য সতীর্থরা আমার সাথে মজা করেছে। আমার খারাপ সময়ে সাপোর্ট স্টাফ সব সময় পাশে পেয়েছি। আমার পেছনে তারা যথেষ্ট সময় ব্যয় করেছে। তাদের সাহায্য না পেলে কিছুতেই এইভাবে সফল হতে পারতাম না, এমনটাই বলেছেন। আর বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বোধহয় কালকে রয়েছে, কাল 28 তারিখ, কাল মনে হয় খেলবে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ। তারপরে 1 তারিখে ভারতের সাথে ম্যাচ রয়েছে, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ, সেটা খেলা হবে। খেলা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু মানে বিশ্বকাপের যে ম্যাচগুলো হবে, গ্রুপ লিগের ম্যাচ, সেগুলো কিন্তু হবে। আর বিরাট কোহলি নাকি 1 তারিখে 1 জুন নাকি খেলবে না বাংলাদেশের বিপক্ষে। অনেকে বলছে ভয়েতে খেলবে না। ভয়েতে যদি বাংলাদেশের বিরুদ্ধে না খেলে তাহলে এটা হাস্যকর বিষয়। এগুলো কী করে বলে কি জানে। অনেকে বলছিল বাংলাদেশের সমর্থক না, বিরাট কোহলি নাকি ভয়েতে খেলতে যাচ্ছে না। বিরাট কোহলি ভাবছে বাংলাদেশ আর একটু প্রস্তুতি ম্যাচ আমার একটা খেলেছে, না খেললেও চলবে, ও ম্যাচে আমার প্রস্তুতির দরকার নেই। আইপিএলে যেভাবে ফর্মে ছিলাম বিশ্বকাপে যাবো, আবার খেলে দিতে পারবো, কোনো চাপ নেই। আর বিশ্বকাপে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি, সেই জন্য বিরাট কোহলির কোনো টেনশনের বিষয় নেই। বিরাট কোহলি খেলবে না ওই ম্যাচে, না খেললেও বিরাট কোহলির কোনো যায় আসবে না। ওই ম্যাচ এমনিতেও জিতে যাবে। আর যদিও বাই চান্স বাংলাদেশ জিতে যাবে, ওই একটা ম্যাচ জেতার জন্য আবার বাংলাদেশ লাফালাফি শুরু করে দেবে। মানে বাংলাদেশ আর আরসিবির সাথে অনেক মিল রয়েছে, একটা দুটো ম্যাচ জিতেই লাফালাফি করে। হ্যাঁ, ভালো খেললে অবশ্যই ঠিক আছে। এবার ভালো কোনটা খেলা, মানে 6 ওভার, 1 থেকে 6 ওভারে 55 রানে 1 উইকেট করলো, পাওয়ার প্লেতে ভালো রান তুললো, তারপরে যদি বোলিংয়ের জন্য হেরে যায় তাও নয় বলা যায় না চেষ্টা করেছিল, ভালো বোলিং করতে পারেনি, হেরে গেছে, ভালো ব্যাটিং হয়েছে। কিন্তু বাংলাদেশ সেরকমও খেলে না, না ব্যাটিং ভালো করে না বোলিং ভালো করে, এই জন্যই বাংলাদেশ কিছু করতে পারে না। এবার বলবো হলো টি-20 ওয়ার্ল্ড কাপে মানে কোন ব্যাটিং ভালো সেটা বলবো, কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী সেটাও সব বলবো। 2024 টি-20 বিশ্বকাপে কোন 5 দলের ব্যাটিং সবথেকে বেশি শক্তিশালী লাগছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আইপিএল তো প্রায় শেষ হয়ে গেল, এখন টি-20 ওয়ার্ল্ড কাপের পালা। টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু জুন মাস থেকেই শুরু হতে চলেছে, আর জাস্ট কয়েকটা দিন বাকি। এখন কিন্তু প্রায় প্রতিটা দলই কিন্তু মানে চলে যাবে আমেরিকায়, এক একটা দল এক এক সময় চলে যাবে। এবার আমার যতদূর মনে হচ্ছে যেটা ভালো ম্যাচ হতে চলেছে, ভালো একটা টুর্নামেন্ট হতে চলেছে। এবং এই তালিকার 5 নম্বরে রাখবো আমি যে ব্যাটিং লাইন আপ
সেটা অবশ্যই রাখবো সাউথ আফ্রিকাকে। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপে কিন্তু ডি কোক রয়েছে, রিচা হেনরিক্স রয়েছে, তারপরে হেনরি ক্লাসেন রয়েছে, ক্রিস্টিয়ান স্টাফ রয়েছে। এরা কিন্তু সবকটাই মারকুটে প্লেয়ার। রিচা হেনরিক্স একটু ধরে গেলে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু মারকুটে প্লেয়ার। এবার মারকুটে প্লেয়ারদের নিয়ে খেললে কি হবে, মারকুটে প্লেয়াররা যে সবসময় জ্বলে ওঠে এমন না। মারকুটে প্লেয়ারদের একটাই সমস্যা, মারকুটে প্লেয়ার যে ম্যাচে খেলবে একেবারে অনবদ্য খেলে দেবে, যখন ধরে খেলার দরকার, টার্নিং উইকেটে খেলার দরকার, তখন আদৌ কি এরা পারবে খেলতে? আর হেনরি ক্লাসেন ওই প্লেয়ারটাই একমাত্র স্পিন বলটা ভালো খেলে। ডি কোক কিন্তু স্পিন বোলিংটা অতটা খেলতে পারে না, বিশেষ করে অফ স্পিন বলটা কিন্তু খেলতে পারে না। আর যদি আমি মানে ব্যাটিংয়ের কথায় বলি, মানে ব্যাটিং বলি কেন, সরি, মানে বোলিংয়ের কথা বলি, যে লেগ স্পিন বা অন্যান্য বল তাও খেলে ডি কোক, কিন্তু বাট অফ স্পিন বলটা কিন্তু একেবারেই দুর্বলতা রয়েছে কুইন্টন ডি কোকের, এটা একটা সমস্যা। রিচা হেনরিক্স মোটামুটি খেলে, কোনো সময় তার কাছ থেকে আশা করা যায় না যে সে বড় ইনিংস খেলবে বা অনেক বড় ইনিংস খেলে দেবে বা জিতিয়ে দেবে, সেরকম না, মোটামুটি খেলে, বাট চলে যায়, ভালো প্লেয়ার রিচা হেনরিক্স। সেই জন্য আমার মনে হয় 5 নম্বরে থাকবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে 5 নম্বরে রাখবো। 4 নম্বরে রাখবো নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডের কিন্তু ব্যাটিং লাইন আপের থেকে বোলিংটা বেশি ভালো লাগছে, বাট ব্যাটিংটাও কিন্তু খুব একটা খারাপ না। গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, তারপরে ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন, সেই জন্য সব মিলে ড্যারেল মিচেল, সব নিয়ে কিন্তু খুব একটা খারাপ না, মানে ভালোই কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিংটা বেশ শক্তিশালী লাগছে, ভালোই লাগছে। সেই জন্য এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার মনে হচ্ছে ভালো করতে পারে তাদের দল। নিউজিল্যান্ড প্রতি বছরই ভালো খেলে, বাট জিততে পারে না। 2021 সালের ফাইনালে যেমন হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে, আর 2022-এ কী হলো, 2022-এও হেরে গেছিলো, মানে তাদের শুধু হারই কপালে আসে। 2016-তে তারা ভালো খেলেছিল, বাট তার আগে হেরে গেছিলো ইংল্যান্ডের কাছে, মনে হয় নিউজিল্যান্ড হেরেছিল। ইংল্যান্ড অপ্রতিরোধ খেলেছিল, সেমিফাইনালে ওঠার পর হেরে গেছিলো। মানে কেন উইলিয়ামসনের নেতৃত্বে ভালো খেলে নিউজিল্যান্ড, বাট মানে ভাগ্যে ট্রফি নেই তাদের। ভালো খেলে বাট ট্রফি জিততে পারেন, এটাই হলো তাদের সমস্যা। এই হলো নিউজিল্যান্ডের ব্যাপারটা বললাম। 4-এ নিউজিল্যান্ড, আর 3 নম্বরে থাকবে ইংল্যান্ড। 3 নম্বরে থাকবে কিন্তু ইংল্যান্ড। 3 নম্বরে এই জন্য ইংল্যান্ড থাকবে, মানে ফিল সল্ট দারুণ ফর্মে ছিল, আর মাইকেল ভন বলেছে যে এই যে পাকিস্তানের বিরুদ্ধে এখন সিরিজ হচ্ছে ইংল্যান্ডের, এইসব সিরিজ খেলার থেকে মানে আইপিএলে খেলাটা বেশি ভালো, আইপিএলে খেলা বেশি প্র্যাকটিস হয় এবং সেটা ভালো হতো। কথাটা কিছুটা খারাপ বলেনি, তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে চাপ একরকম থাকবে, আইপিএলে একরকম চাপ থাকবে। আইপিএলের থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটু বেশি চাপ থাকে, ওখানে ভালো বোলাররা কিন্তু বল করে। আইপিএলে কিন্তু অত সবসময় ভালো বোলাররা বল করে না, ইন্ডিয়ান পেসারই কিন্তু বেশি থাকে, ইন্ডিয়ান প্লেয়ার, সেই আর ওইখানে কিন্তু বিদেশি প্লেয়াররা থাকে। সেই জন্য বিদেশি মানে অন্য দেশের প্লেয়াররা, তারা কখনো দেশের হয়ে কিন্তু ম্যাচ হারাবে না, তারা কিন্তু ভালো বল করারই চেষ্টা করবে। এই জন্য কিন্তু ভালো বল করছিল যে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে ম্যাচে জর্জ বাটলার তো ভালো খেলে দিয়েছিল, জর্জ বাটলার ছাড়া আর কেউ খেলতে পারলো না। তাছাড়া জনি বেয়ারস্টো, উইল জ্যাক্সও দারুণ ফর্মে ছিল, সেই ম্যাচেও ভালো ব্যাটিং করেছে। মঈন আলী, এরা যদি ঠিকঠাক খেলে দিতে পারে তাহলে কিন্তু ভালো। তবে বাটলার আর ফিল সল্ট পড়ে গেলে কিছুটা হলেও চাপে পড়বে। আগে যেমন বেন স্টোকস নিচের দিকে খেলে জিতিয়ে দিত, এখন লাইম লিভিংস্টোন, এরা কিন্তু মারকুটে প্লেয়ার। লাইম লিভিংস্টোন, বেয়ারস্টো, এরা কি আদৌ ধরে খেলতে পারবে? মানে ইংল্যান্ডের এটাই মারকুটে প্লেয়ার, শুরুটা ভালো হলে তারা ভালো খেলবে, আর জনি বেয়ারস্টো আর ফিল সল্ট আউট হয়ে গেলে তখন একটু হলেও চাপে পড়বে। 2016 সালে কিন্তু ম্যাচটা ধরতে পারতো কিন্তু রুট, 2022 সালে ম্যাচটা ধরতো কিন্তু বেন স্টোকস কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না বলে দিয়েছে, এই জন্য ওই একটা সমস্যা হলেও হতে পারে। তবে দেখা যাক, খেলার বিষয় তো কিছুই বলা যায় না, অন্য কোনো প্লেয়ার যদি ধরে নেয় খেলা তাহলে আলাদা ব্যাপার। 2 নম্বরে থাকবে অবশ্যই ভারত, তবে ভারতের প্লেয়ার ফর্মে থাকলে ভালো লাগতো, ফর্মে নেই, 2 নম্বরে রাখছি। বাট আমি আশা করছি ভারতের দল ভালো খেলে দেবে। ভারতের ব্যাটিংও কিন্তু শক্তিশালী, ভারতের ব্যাটিংয়ে রয়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তারপরে মানে যে কোনো বিপক্ষ দলের এগেনস্টে যখন খেলা হয় না, তখন তারা বিরাট কোহলির উইকেট নেওয়ার চেষ্টা করে, বিরাট কোহলির উইকেট নিলে তারা শেষ, মানে এটাই মনে করে। মানে ভারতের এরকম পারফরমেন্স করতে হবে যে পুরো দলগত পারফরমেন্স, যেরকম অস্ট্রেলিয়া করে, নিউজিল্যান্ড করে, কোনো দলগত পারফরমেন্স, কোনো ব্যক্তি নির্ভর নয়। ব্যক্তি নির্ভর যতদিন থাকবে ততদিনই কিন্তু কাপ জিততে পারবে না। ব্যক্তি নির্ভর কেন থাকছে আমি এটাই বুঝতে পারছি না। ব্যক্তি নির্ভর থেকে বেরিয়ে আসতে হবে, 1-2 প্লেয়ারের বাইরে যারা থাকবে তাদের খেলতে হবে। মানে ওই দুজনই তো দায়িত্ব নিয়ে বসে নেই যে আমরা দুজনই ম্যাচ জেতাবো, বাকিরা কেউ খেলতে পারবে না, বাকিরা সব মানে নিশ্চিন্তে থাকবো আমরাই জেতাবো, আর বোলিংয়ে 1-2 প্লেয়ার জাসপ্রীত বুমরা টুমরা এরা জেতাবে, এইটা যেন না হয়। আর সূর্যকুমার যাদব একবার যদি ফর্মে চলে আসে তখন কিন্তু তার থেকে ভয়ানক আর কিছু হবে না। তারপরে ঋষভ পান্ত রয়েছে, ঋষভ পান্ত আমি মেনে নিচ্ছি খেলে দেবে। তারপরে ফিনিশিং দিকে কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়বে, সরি কলকাতার মানে আইপিএল বলতে কলকাতা না, মানে ভারত। আর
আর একটা জিনিস বলি, সেটা হলো নিউজিল্যান্ড কিন্তু ফিনিশার ভালো রয়েছে, মানে জিমি নিশাম, তারপরে শেষ দিকে যেমন গ্লেন ফিলিপস রয়েছে, ফিনিশ করতে পারে, আবার অফ স্পিন বলটাও করতে পারে, উইকেট কিপিংও করতে পারে। উইকেট কিপিং তো কনওয়ে করবে, তা ফিল্ডিংয়ে হয়তো করবে গ্লেন ফিলিপস, এবং শেষ দিকে কিন্তু জ্বলে উঠতে পারে। মানে আর তারপরে ওই যে লকি ফার্গুসন বা টিম সাউথ, এরা কিন্তু টুকটাক ব্যাটিংও করতে পারে। মানে ভারতের যেটা সমস্যা, মানে 8 নম্বর 7 নম্বরে ব্যাটিং শেষ। অন্য দলের ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এরা যেমন একদম শেষ অবধি ব্যাটিংটা পাচ্ছে, ভারত সেটা পাচ্ছে না। আর 1 নম্বরে থাকবে অবশ্যই অস্ট্রেলিয়ার ব্যাটিং, ডেভিড ওয়ার্নার, তার সাথে ট্র্যাভিস হেড, তার সাথে মিচেল মার্শ, হ্যাঁ, তারপর গ্লেন ম্যাক্সওয়েল। আমার খতরনাক লাগছে অস্ট্রেলিয়ার অন্যতম দাবিদার আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। 1 নম্বরে মানে, আর এটাও থাকবে 1 নম্বরে, দুটো দল থাকবে আমি বলবো, মানে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া। এই দুটো সব থেকে বেশি, ওয়েস্ট ইন্ডিজেরটা আমি লাস্টে বললাম তার কারণ ওয়েস্ট ইন্ডিজ 1 নম্বরে থাকার মতো টিম। 1 নম্বরে অস্ট্রেলিয়ারটাও তাই। এই দুটো টিমই একটু বেশি ভালো লাগছে, এই জন্য শেষে বললাম। মানে প্রথমে বলি অস্ট্রেলিয়ার কথা, ডেভিড ওয়ার্নার বা ট্র্যাভিস হেডেরা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর ওয়ার্নার কিন্তু ধরে টরে খেলে না, মেরে খেলে, প্রয়োজনে সে ধরে খেলতে পারে, পরিস্থিতি অনুযায়ী কিন্তু খেলে, এই জন্য এটা একটা ভালো দিক। আর এই যে ম্যাক্সওয়েল এত জঘন্য এই আইপিএলে পারফরমেন্স করলো, তারপরও তাকে দলে রাখা হয়েছে, বাট টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমার মনে হচ্ছে ভালো খেলে দেবে। আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক, তাকে কিন্তু বেঞ্চে প্লেয়ার হিসেবে বসিয়ে রাখা হবে, বাট কোনো প্লেয়ার যদি চোট পায় তাহলে কিন্তু তার সেই সুযোগ পাবে। তো দেখা যাক এখন কি হয়, কোন দল কাপ নিতে পারে, কোন দল ভালো খেলে, দেখা যাক। তবে আমার যতদূর মনে হচ্ছে যে ভালো খেলবে, মানে কিছু কিছু প্লেয়াররা রয়েছে যারা ভালো খেলবে, ভালো কাপ টাপ জিতবে। তো দেখা যাক অস্ট্রেলিয়া কেমন খেলে। অস্ট্রেলিয়ারটা ভালো শক্তিশালী লাগছে, বোলিংও যেরকম শক্তিশালী, আর ব্যাট হোক বা বল হোক, এরা মানে ফাইনাল বা সেমিফাইনাল ম্যাচে এসে জ্বলে ওঠে অস্ট্রেলিয়া। এই জন্যই তো 2021 সালে কাপ নিয়েছিল। 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে ওয়ার্নার ফর্মেই ছিল না, আমি ভেবেছিলাম ওয়ার্নার খেলতে পারছে না, তাও ওয়ার্নারকে কেন খেলানো হচ্ছে, পরে কিন্তু এসে ভালো খেলে দিয়েছিল। মানে অবিশ্বাস্য ব্যাপার। মানে অস্ট্রেলিয়ার ফিনিশিংও ভালো রয়েছে, ক্যামেরন গ্রিন, তারপরে মার্কাস স্টোইনিস। ক্যামেরন গ্রিন, মার্কাস স্টোইনিস দুজনে একসাথে থাকবে নাকি আমি বলতে পারছি না, আবার খেলাতেও পারে, তারা মিডিয়াম পেসার বেশি খেলায়। মানে এটা একটা সমস্যা, মানে ভারতের একজন মিডিয়াম পেসার রয়েছে হার্দিক পান্ডা, মিডিয়াম পেসার অলরাউন্ডার, আর ওদের 3 জন রয়েছে, মানে মিচেল মার্শ, তার সাথে ক্যামেরন গ্রিন, ক্যামেরন গ্রিন, আর একটা মার্কাস স্টোইনিস, তার সাথে আবার ম্যাক্সওয়েল রয়েছে যে অফ স্পিন বলটাও সাথে করে দিতে পারে, অ্যাডাম জাম্পা। মানে বোলিংটা ভালোই লাগছে। আর ওয়েস্ট ইন্ডিজেরটা তো আরও খতরনাক, ব্রেন্ডন কিং, জনসন চার্লস, অ্যান্দ্রে রাসেল, নিকোলাস পুরান, মানে ডেঞ্জারাস প্লেয়ার। একজন আউট হবে আর একজন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, একা ম্যাচ উইনার প্লেয়ার, প্রত্যেকটা ম্যাচ উইনার প্লেয়ার। ব্রেন্ডন কিং ম্যাচ উইনার প্লেয়ার, যেদিন খেলবে একেবারে শেষ করে দেবে। জনসন চার্লস ম্যাচ উইনার, ও একদম পুরান তো একেবারে সেরা, পুরান, হেটমার, তারপরে তার সাথে অ্যান্দ্রে রাসেল, একেবারে সেরা টিম মনে হচ্ছে। এই জন্য অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এই দুটো টিমের ব্যাটিংয়ে আমার সবথেকে বেশি খতরনাক এবং শক্তিশালী লাগছে। এবং ওয়েস্ট ইন্ডিজের পিচের বৈচিত্র্য তারা জানে, কোন পিচে কীরকম হয়, স্পিন বেশি হবে নাকি কি বেশি হবে, সেগুলো তারা জানে। তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করবে এবং তারা কিন্তু কাপ নেওয়ার চেষ্টা করবে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে 2বার কিন্তু কাপ নিয়েছে। এবার দেখা যাক কী হয়, মানে আর কাপ নিতে পারে নাকি। অবিশ্বাস্য, মানে তারা সত্যি খুব ভালো খেলে, কাপ জেতে জাস্ট কোনো কথা হবে না। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে যখন খেলে পুরান, মানে খতরনাক। মানে যে কোনো জায়গায় যখন খেলে, পুরান হলো সব থেকে ডেঞ্জারাস প্লেয়ার টি-20 ক্রিকেটে। যে ম্যাচে খেলবে অপ্রতিরোধ, আর আউট করা গেলে তো আউট। তবে সুনীল নারিনের মতো বোলারের বল আবার খেলতে পারে না নিকোলাস পুরান। আর রমম্যান পাওয়েল রয়েছে, রমম্যান পাওয়েলের কথা বলতে ভুলে গেছিলাম। বোলিংটা অতটা ভালো না, বাট ব্যাটিংটা কিন্তু ভালো। বোলিংয়ের ক্ষেত্রে অলরাউন্ডার বেশি ওয়েস্ট ইন্ডিজ, তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে একেবারে খুবই শক্তিশালী। সেই জন্য বলে দিলাম যে কোন দলের ব্যাটিং শক্তিশালী আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা পুরো বিস্তারিত বলে দিলাম। তোমাদের কোন দলের ব্যাটিং বেশি শক্তিশালী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর আফগানিস্তানের দলটা অন্তত বাংলাদেশের থেকে শক্তিশালী, বাংলাদেশের টিমটা অতটা শক্তিশালী লাগছে না। টি-20 ওয়ার্ল্ড কাপে আদৌ কেমন খেলবে কোনো ঠিক নেই, বাজে খেলার সম্ভাবনাটাই বেশি, ভালো খেললে তো অবাক হব। তার কারণ নাজমুল হোসেন শান্ত স্লো ব্যাটিং করে, আদৌ ভালো পারে নাকি ঠিক নেই। আছে শুধু ত্রয়িত হৃদয়, যার উপর মিডিল অর্ডারে ভরসা করা যায়। আর ওপেনারদের তানজিম হাসান তামিম, সৌম্য সরকার রোজ খেলবে নাকি তাও ঠিক নেই। কোনো ম্যাচে খেলবে, কোনো ম্যাচে খেলবে না, যে ম্যাচে খেলবে ভালো খেলবে, তারপর তো ওই হৃদয় এসে ম্যাচ ধরতে হবে। আর একটা কাজ করতে পারে, নাজমুল হোসেন শান্ত নিজে পরে নামতে পারে, ওই শেষের দিকে ফিনিশার হিসেবে পারলে মারতে পারলে পারবে, না পারলে না পারবে। নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে এসে যে বোলিংটা নষ্ট করবে, ওখানে যদি তাওহিদ হৃদয় আসে আমার মনে হয় ভালো হবে। সাকিব 4-এ আসুক, 5-এ আসুক, নাজমুল হোসেন শান্ত ওই ফিনিশিং করতে পারলে করবে, তখন আর কিন্তু অত বল খেলার সুযোগ পাবে না, সেটা বাংলাদেশের জন্য সুবিধা হবে। মানে বাংলাদেশের থেকেও মানে আফগানিস্তানের টিমটা বেশি শক্তিশালী লাগছে। আফগানিস্তানের টিমটা এতটা শক্তিশালী, গুরবাজ, তার সাথে ওপেনার হিসেবে থাকবে কে,
কে থাকে ওপেন মনে নাই, কেউ একটা ওপেন, ইব্রাহিম জারদান ওপেন করতে পারে, হ্যাঁ, তারপরে থাকবে ওমার জাই, হ্যাঁ, আরও অনেকে থাকবে, 3-4 নাম মনে নাই, ইকরাম আলিনা খান না কি যেন একটা প্লেয়ার রয়েছে, ওই প্লেয়ারটাও থাকতে পারে টিমে। মানে অনেকদিন আফগানিস্তানে খেলা দেখি না তো প্লেয়ারদের নামও ভুলে গেছি, যে যাই হোক মানে ভালোই রয়েছে আর কি, মানে টিম খারাপ নেই। মোহাম্মদ নবী, ওমার জাই, তারপরে নাজিমুদ্দৌলাও জাদ্দান ভালো, বাট যে ম্যাচে খেলবে একেবারে সে ম্যাচে খেলবে, ধারাবাহিকতা নেই, এই জন্য তাকে বসিয়ে রাখতে হয়। তারপর গুলবাদিন নাইবের কথা বলতে বলে গেছিলাম, ম্যাচ উইনার প্লেয়ার, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নবী যেরকম ম্যাচ উইনার, এরাও তাই, রাশিদ খানও তাই, 3-4 জন ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। গুরবাজ যে ম্যাচে খেলবে একেবারে অপ্রতিরোধ। তবে এই যে কেকেআরের হয়ে যেরকম খেললো, এরকম যদি যেটা মারার বল সেটা মারতে হবে, যেটা ছেড়ে দেওয়ার বল সেটা ছেড়ে দিতে হবে, তবেই তো ভালো হবে। পরিস্থিতি অনুযায়ী খেলা উচিত, তবে কিন্তু রান করা যায়। সবসময় কিন্তু বলে না চালালেও চলে, অনেক সময় ওই ওভারে মারা গেল না, পরের ওভারে হয়তো যে বোলার বল করতে আসলো সে হয়তো বাজে বল করলো বা খারাপ বল করলো, সেখানে কিন্তু ম্যাচে রান করে নিতে হয় বেশি করে, এগুলো বুঝতে হবে। এগুলো যাই হোক, মানে দেখা যাক কী হয়, কোন দল বেশি শক্তিশালী হয় বা ভালো খেলতে পারে টি-20 ওয়ার্ল্ড কাপে। বিদেশি টিমগুলো বেশি ভালো খেলবে এশিয়ার টিমগুলো থেকে, এশিয়ার টিমগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ বেশি শক্তিশালী, ভারতের টিমটাও শক্তিশালী থাকতো বা অন্যতম ফেভারেট মনে হতো, হ্যাঁ, ফেভারেট মনে হচ্ছে না, তার একটাই কারণ, মানে তাদের অনেক প্লেয়ার ফর্মে নেই। হার্দিক পান্ডা ফর্মে নেই, তারপরে রোহিত শর্মা সেরকম একটা ফর্মে নেই, প্রথম থেকে আইপিএলে ফর্মে ছিল বাট পরে ফর্মে নেই। আর রোহিত শর্মা আর হার্দিক পান্ডার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই নিয়ে কী করে হার্দিক পান্ডা ভালো খেলবে জানি না, আর রোহিত শর্মা ভালো খেলবে জানি না। আর হার্দিক পান্ডা তো ওদিকে ডিভোর্স হয়েছে, তার সম্পত্তি 70% দিতে হবে, তার স্ত্রীকে, তার মানসিক অবস্থা খুবই খারাপ। এই মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন হওয়ার পর থেকে প্রচণ্ড মানে বাজে ক্যাপ্টেন্সি করেছে, তার প্রশংসা হয়নি, তার সমালোচনা হয়েছে। এখন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, মানে তার সময়টা খুবই খারাপ গেছে। প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু খারাপ সময় আছে, কেএল রাহুলের ছিল বাজে সময় ছিল, তারপরে বিরাট কোহলির ছিল বাজে সময়, রোহিত শর্মার বাজে সময় ছিল। তবে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারত জিতলে সব থেকে খুশি হব, মানে কেকেআর জিতেছে কাপ দেখা, ভারত মানে যখন খেলা বুঝি একটু এই ভারত কাপটা জিতুক, একটু আমরা আনন্দ করি, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। মানে আনন্দ সহকারে যে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে অবশেষে, এটা নিয়ে একটা আনন্দ সহকারে যে ভিডিওটা বানিয়েছিলাম, এরকম ভিডিও যেন কলকাতার ক্ষেত্রেও বানাতে পারি, ভারতের ক্ষেত্রেও বানাতে পারি, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারবে না। আর বাংলাদেশ তখনই ভালো খেলবে, দলগত পারফরমেন্স করতে হবে, ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। যতদিন ধারাবাহিক না করতে পারবে ততদিন বাংলাদেশের এই অবস্থা হবে, মানে ওই হারতে থাকবে, কিচ্ছু করার নেই। বাংলাদেশ খারাপ খেলে ওই একই কারণে, ওই সাকিব আল হাসানের ওপর একটা দুটো প্লেয়ারের ওপর ভরসা। সাকিব কি করবে, একা ব্যাটে বলে, আর সাকিবই একমাত্র ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে ওই টিমে। আর তহিদ হৃদয় অতটা কোনো ম্যাচ উইনার প্লেয়ার হতে পারেনি। মাহমুদুল্লাহ ফিনিশিং করবে, বাট দেখা যাক কী হয়। জাকির আলী অনেকের ওপর সেরকম একটা ভরসা নেই। আর রিশাদ হোসেন ভালো করছিল দেখলাম, রিশাদ হোসেন হয়তো ভালো করতে পারে, মার খাবে বাট ভালো উইকেট নেবে, 2-3টে উইকেট নেবে, একটু মার খেয়ে যাবে, এক্সপেন্সিভ হতে পারে, বাট ভালো করবে। টি-20 ওয়ার্ল্ড কাপে যে চ্যাম্পিয়ন হয় সে সম্ভবত 10 কোটি টাকা পায়, আর যে রানার্স আপ হয় চ্যাম্পিয়ন 10 কোটি টাকা, আর মনে হয় রানার্স আপ 5 কোটি টাকা, এরকম মানে টাকা কম পায়, অত বেশি পায় না। আইপিএলে যেমন চ্যাম্পিয়ন দল 20 কোটি টাকা পায়, আর 12 কোটি না 15 কোটি মনে হয় চ্যাম্পিয়ন দল, সম্ভবত 15 কোটি টাকা, 20 কোটি টাকা আইপিএলে পায়। আর টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় 15 কোটি টাকা, 7.5 কোটি টাকা রানার্স আপ হলে, হ্যাঁ 15 কোটি টাকায় সম্ভবত পায়। এবং এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন পারফরমেন্স করে তখন কিন্তু দেশের হয়ে পারফরমেন্স করে, আইপিএলে কিন্তু ফ্রাঞ্চাইজির হয়ে পারফরমেন্স করে, সেই ফ্রাঞ্চাইজি কিন্তু টাকা দেয়। এবার অনেক প্লেয়ার রয়েছে দেশের হয়ে ভালো পারফরমেন্স করে বাট ফ্রাঞ্চাইজির হয়ে ভালো করতে পারে না। জোফরা আর্চার ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছে, পাকিস্তানের বিরুদ্ধে বোধহয় একটা টি-20 ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করে দিয়েছে, রানও কম দিয়েছে, মারও কম খেয়েছে, ভালো বোলিং করেছে। জোফরা আর্চার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিল, জঘন্য খেলেছিল জোফরা আর্চার, ভেবেছিল জোফরা আর্চার দারুণ খেলবে, তারপরে চোট তো থাকেই, এই জন্য সমস্যা হয়ে যায়। তবে ইংল্যান্ডের হয়ে বেশ ভালো খেলেছে, পুরোপুরি সুস্থ না হলে ভালো খেলবে কি করে। আর এই যে আইপিএলে যারা প্রাইজ পেয়েছে 10 লাখ বেশিরভাগই, মানে সব থেকে বেশি, বা সেরা ক্যাচ 10 লাখ, তারপরে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড 10 লাখ, 50 লাখ, মানে সেরা পিচ যেটা সেটা 50 লাখ, 10 লাখ ইমাজিন প্লেয়ার, আবার স্ট্রাইকার অফ দ্য সিজন, ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন 10 লাখ, অরেঞ্জ ক্যাপ 10 লাখ, তারপর সুনীল নারিন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন 10 লাখ, হর্ষাল প্যাটেল সবথেকে পার্পেল ক্যাপ 10 লাখ, পার্পেল প্যাটেল আবার হলো, এই নিয়ে দুবার পার্পেল ক্যাপ জিতলো, 2021 আর 2021 আর এই 2024-এ, দুইবারে একবারও আরসিবি জিততে পারেনি।
এইবার তো আরসিবির হয়ে খেলেনি, এইবার খেলেছে পাঞ্জাবের হয়ে, মানে সে 10 লাখ টাকা করে পায়, বাট তার দল কিছু করতে পারে না। 12.5 কোটি টাকা পেলো হায়দ্রাবাদ রানার্স আপের জন্য, 20 কোটি টাকা পেলো কলকাতা নাইট রাইডার্স। মানে আইপিএল সব থেকে জনপ্রিয় লিগ, সব থেকে টাকা বেশি, সব থেকে অর্থ বেশি পায়, জন্য বিভিন্ন জায়গার থেকে প্লেয়াররা খেলতে আসে। আইপিএলে খেললে অনেক প্লেয়ার যদি ভালো খেলে তাহলে কিন্তু প্লেয়ারদের নামও মনে রাখে। আইপিএলে যদি খেলতে না পারে বা দেশের হয়ে খেলে, অনেকেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট দেখে না, যা আইপিএল দেখে। আইপিএল অনেকেই দেখে, T20 ওয়ার্ল্ড কাপও অনেকে দেখবে না যারা আইপিএল দেখে। আবার আইপিএল যারা দেখে তারাও দেখবে, মানে কিছু আছে দেখবে, মানে T20 ওয়ার্ল্ড কাপও দেখে, তারপর আইপিএলও দেখে, সবই। এই T20 ওয়ার্ল্ড কাপটা চলে গেলে আর কিছু নেই, মানে সেরকম ম্যাচ। তারপর বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে ভারতের, টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ, T20 জিম্বাবুয়ের সাথেও বোধহয় রয়েছে, এই ছোটোখাটো টিমের সাথে খেলা রয়েছে। তারপর অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা রয়েছে টেস্ট সিরিজ, ওইগুলো সেরা হবে দেখতে। মানে সেরা বোলিং এগেনস্টের বা সেরা টিমের বিরুদ্ধে কেমন খেলে ভারত, সেটা দেখতে হবে।